তাহলে তোমরা সবাই চলে এসেছো, তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। তো লাস্ট দিন আমরা যে মনে পড়ে ক্যাপাসিটেন্স বের করেছিলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, সেটা কি করেছিলাম যে একটা ক্যাপাসিটেন্সটা কি করে একটা জিওমেট্রিক্যাল শেপের উপর ডিপেন্ড করছে, মানে একটা ক্যাপাসিটরের প্যারালাল প্লেটের এরিয়ার উপর প্লাস প্যারালাল প্লেট দুটোর সেপারেশন গ্যাপের উপর ডিপেন্ড করছে। তো আজকে একটা নতুন টপিকটা নতুন, বাট টার্মটা যেই লাস্টের টার্মটা ডাইইলেকট্রিক গেছে ওটা কিন্তু জানা। তো টপিকটা কি এফেক্ট অফ ক্যাপাসিটেন্স ডিউ টু ডাইইলেকট্রিক, মানে পরাবৈদ্যুতিক মাধ্যম বা ডাইইলেকট্রিক যে মিডিয়াম তার জন্য যে ক্যাপাসিটেন্স কীভাবে পরিবর্তিত হয় আজকে সেইখানেই দেখব। এটা প্যারালাল লাস্ট দিন কী করেছিলাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটার যেটা উইদাউট ডাইইলেকট্রিক বলেছিলাম, বা শূন্য মাধ্যম, মাঝে মাঝে এই যে ডাইইলেকট্রিক আছে দুটো প্যারালাল প্লেট আছে, ওর মাঝখানে মাধ্যমটা কি এখানে ছিল, মাঝের কিছু ছিল না, শূন্য মাধ্যম ছিল। আজকে এর মাঝে কিছু একটা দেব, সেই জিনিসটা কি দেবো, ডাইইলেকট্রিক প্লেস করবো, তার জন্য ক্যাপাসিটেন্স কীভাবে চেঞ্জ হয় সেটা আমি আজকে লেকচারের মূল আলোচ্য বিষয়। এবার অ্যাট ফার্স্ট আমি জিনিস বলি একটা, যে অ্যাট ফার্স্ট ডাইইলেকট্রিকটা ব্যবহার করলে আমার ফার্স্ট পজিটিভ পয়েন্টটাকে ম্যাথামেটিক্যালি তো আমরা দেখছি, এখনই দেখবো, কিন্তু তার আগে একটা ইঞ্জিনিয়ারিং ভাবতে গেলে দেখো দুটো হাত আছে, দুটো হাতকে যদি সবচেয়ে আরও ব্যবধানটা ছোট করতে পারো এবং মনে হবে টাচ হয়ে যাবে, কিন্তু সবচেয়ে মিনিমাম ব্যবধান করে মাঝখানে ধরো দুটো হাতের মাঝে আমি একটা পেপার রেখে দিলাম বা একটা কাপড় রেখে দিলাম, তারপরে যদি হাতটা রাখি, বা ধরো একটা কাঠের একটা পাতলা চাদর বিছিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে যদি হাতটা রাখি তাহলে হাতটা সবচেয়ে কাছাকাছি করতে পারবো, মানে হাত দুটোর ব্যবধান মিনিমাম করতে পারবো উইদাউট কন্ট্যাক্টে। তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজ কিন্তু এটা যে আমি উইদাউট কন্ট্যাক্টে কিন্তু মানে টাচ না হয়েও কিন্তু আমি খুব কাছাকাছি দুটো প্লেটকে আনতে পারি। আর সেকেন্ড অ্যাডভান্টেজ কি, যেটা আমরা দেখব যে ম্যাথামেটিক্যালি কীভাবে এই ডাইইলেকট্রিকের দ্বারা কিন্তু আমরা ক্যাপাসিটেন্সটা কী গুণে ভ্যারি করে দেবো। ঠিক আছে, তাহলে লাস্ট দিন আমরা কি করেছিলাম, দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মনে আছে এ এপসাইলন নট বাই ডি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের একটু আবার স্মৃতিচারণ হয়ে যায়। তাহলে সি এর ক্যাপাসিটেন্সটা পেয়েছিলাম এই একটা এখানে এই ফ্যাক্টরের উপরে মানে যদি যদি লবে কোনো একটা ফ্যাক্টরের মাল্টিপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে, তাই না? নিচে যদি ডিটাকে ছোটাতে হবে, এটা তো একদম জিওমেট্রিক্যাল ব্যাপার, ডি ছোটো করাবো এরিয়া বড়ো করাবো, এটা একটা জিনিসের শেপ সাইজের কিছু পরিবর্তন হয়েছে, একই কথা। কিন্তু আমি আরও কিছু জিনিস মানে যদি মাল্টিপ্লাই সাপোজ একে 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে ক্যাপাসিটেন্স বেড়ে গেল 2 গুণ। তো এরকম কিছু করতে পারি কি না, সেই জন্য ডাইইলেকট্রিকের আমার নেই। তো অ্যাট ফার্স্ট দেখো ডাইইলেকট্রিকের কথা আমরা বলি, ডাইইলেকট্রিকের মধ্যে কী থাকে, মলিকুল থাকে, সবার মধ্যে মলিকুল আছে। তো এই মলিকুলগুলো কী বলেছিলাম আগের দিন, পোলার, মানে আমার যে ওই ডাইপোলের চ্যাপ্টারে পোলার আর নন পোলার বলে একটা টার্ম ইউজ করেছেন, তাই তো? যাদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট থাকে তাদেরকে পোলার বলা হয়, যাদের পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট থাকে না, নেট ডাইপোল মুভমেন্ট 0 হয় উইদাউট প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, তাদেরকে বলা হয় নন পোলার, তাই তো? তো পোলার হচ্ছে যাদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল হয়। তো আমি ডাইইলেকট্রিকের মধ্যে পোলার নন পোলার ডিভিশন আছে, মানে অ্যাকচুয়ালি মলিকুল আছে। তো ধরো ইলেকট্রিক ফিল্ড নেই কোনো একটা জায়গায়, ধরলাম এটা ডাইইলেকট্রিক একটা স্ল্যাব, ঠিক আছে, মানে ধরলাম একটা কাঠের একটা স্ল্যাব, ডাইইলেকট্রিকের স্ল্যাব মানে কাঠের একটা স্ল্যাব। তো এখন তাহলে এর মধ্যে এই স্ল্যাবটার মধ্যে মলিকুলগুলো কেমনভাবে আছে, ডাইপোলগুলো, মলিকুল মানে আবার কী হচ্ছে, মলিকুল মানে অ্যাকচুয়ালি ডাইপোলগুলো। আমরা যখন ভেতরে করবো ডাইপোল মানে যে কোনো একটা দ্বিমেরুর অনেকগুলো ছবি আঁকবো, ঠিক আছে, এইভাবে বিভিন্নভাবে সজ্জিত হয়ে আছে, কেউ এইদিকে ঘুরছে, কেউ এইদিকে নিজের মতো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে, কেউ গাইড করার নেই, তাই তো? তো এখানে তাহলে যে কোনো দেখে না প্লাস 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 মানে প্লাস মাইনাসটা আমি লিখে দিচ্ছি, প্লাস মাইনাস মানে ডাইপোলের যেহেতু, তো প্লাস মাইনাস এইভাবে করে আমার ডাইপোলের ডাইপোলগুলো এইভাবে সজ্জিত হয়ে আছে। কি এটা কীরকমই, যখন ইলেকট্রিক ফিল্ড নেই, উইদাউট ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রে নেই, এটা কোনো, তার সজ্জাটা এরকমই থাকবে, এরকমভাবে সজ্জিত হয়ে আছে ডাইপোলগুলো, দ্বিমেরুগুলো নিজের মতোভাবে সজ্জিত হয়ে যায়। এই অবস্থায় কী থাকে, মোট দ্বিমেরু ভ্রামক কত থাকে, 0 থাকে, ঠিক আছে। এখন যদি ধরলাম একটা ইলেকট্রিক ফিল্ড, এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একে প্লেস করে দিই,
ঠিক আছে, এটা ছিল উইদাউট ইলেকট্রিক ফিল্ড। আমি এখন এই জিনিসটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করে দিলাম। দেখো কী ঘটনা ঘটবে, যেই আমি এই জিনিসটাকে প্লেস করে দিলাম তখন দেখো এই যে প্লাস মাইনাসগুলো ওরা কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশন পেয়ে, মানে একটা গাইডলাইন পেয়ে যাবে যে আমাদের এবার কোন দিকে যেতে হবে। কেন? কারণ দেখো এই ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছে কি, এই দিক থেকে ডেফিনেটলি কোনো পজিটিভের সোর্স আছে বলেই এটা বেরোচ্ছে, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি, পজিটিভ থেকে বেরোয়, আর এখানে ডেফিনেটলি নেগেটিভের সোর্স আছে বলে এটা এই মুখে। তাহলে এই এই যে স্ল্যাবটা আছে এর বাঁ দিকে একটা পজিটিভের সোর্স আছে আর ডান দিকে একটা নেগেটিভের সোর্স আছে, এটাই তো। তার জন্যই ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে। তো এবার দেখো মলিকুলগুলো, ডাইপোলগুলো কী ঘটনাটা ঘটবে, যখনই প্লাসকে দেখলো তখনই এই প্রান্তে ডাইপোলের এই অণুটা চলে এলো। তো এটা চলে আসাতে মানে এই ডাইপোলটা এখানে চলে এলো, তো চলে আসাতে এই প্রান্তে কী সৃষ্টি হয়ে যাবে, মাইনাসটা এইদিকে আসবে না, আর প্লাসের জন্য কী আসবে, মাইনাস, আর এই প্রান্তে কী আসলো, প্লাস। ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রান্তেও একটা চলে আসলো, এই প্রান্তে আমি 3টে করেই করছি। ঠিক আছে, 3টে করে আগে কয়েকটা ডায়াগ্রামটা ড্র করে নিই। ঠিক আছে, তারপর বোঝাতে সুবিধা হবে। এই জিনিসগুলো কি, ডাইপোলগুলো কিন্তু একটা ওরিয়েন্টেশন পেয়ে গেল। ছিন্ন বিচ্ছিন্নভাবে যাওয়া ছিল, কারণ কোনো গাইডলাইন্স নেই, মানে আমরা কোথায় যাব এটা কেউ কিছু জানি না। এবার কেউ একটা গাইড চলে এসছে, মানে এবার বলেছে এবার তুমি এদিকে যাও, কারণ এই তো তুমি কোন দিকে যাবে, কারণ এরা তো টোটাল এদের চার্জ 0 আছে, বাট এদের একটা প্রান্ত ঠিক প্লাস বা মাইনাস হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে। ঠিক আছে, তাহলে কী ঘটনাটা ঘটবে, এখানে মাইনাস প্লাস, আবার এখানে কী ঘটনা, এখানে যে মাইনাস প্লাস হয় তাহলে এখানে কাছে যেহেতু অ্যাট্রাকশন থাকবে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, আবার এই প্রান্তে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই প্রান্তে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি কীরকম ঘটনা হয়ে যায়, মাইনাস প্লাস সবগুলোতে করতে থাকবো, মাইনাস প্লাস। ঠিক আছে, সবগুলো আমি এভাবে ফিল আপ করে দিচ্ছি যাতে কী কী ঘটনা ঘটলো আমরা ভালোভাবে দেখতে পাবো। তাহলে একটা ঘটনা দেখো, এবার ডাইপোলগুলো একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে, মাইনাসটা এইদিকেই যাবে, প্লাসটা এইদিকে যাবে, কারণ এইদিকে মাইনাসের সোর্স বলে ডাইপোলগুলো এইভাবে ওরিয়েন্ট হবে যাতে এর পজিটিভ হাফটা নেগেটিভ সোর্সের দিকে থাকে, আর এইদিকে নেগেটিভ হাফটা যাতে পজিটিভ সোর্সের থাকে। এটা হচ্ছে ডাইপোলকে রাখলে এইরকম চিত্র হয়ে যাবে। তাহলে এই চিত্রটা কি, in presence of ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রিক ফিল্ডের তড়িৎ ক্ষেত্রের দরুন আমার ওরিয়েন্টেশনটা এইরকম হয়ে গেল। তাহলে একটা জিনিস এবার খুব ছোট্ট করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে প্লাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস একেবারে কিন্তু অ্যাট্রাকশন ফোর্সে আছে। ঠিক আছে, যদি আমি কাউন্ট করতে বলি যে আমি তোমাকে একটা রিজিয়ান বলে দিচ্ছি, এই রিজিয়ানটা কাউন্ট করো, এই ডট 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 করে একটা রিজিয়ান করে দিচ্ছি, ডট 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 করে একটা রিজিয়ান করে দিচ্ছি, এই ডট 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 এই এত দূর পর্যন্ত যে কাউন্ট করবে দেখবে প্রতিটা একটা, এই যে ডট ডট যে জায়গাটাতে করলাম দেখো একটা প্লাসের জন্য এখানে মাইনাস আছে, এখানে প্লাসের জন্য একটা মাইনাস আছে, প্লাস মাইনাস প্রত্যেকটা জায়গায় দেখবে এই ডট ডট জায়গায় টোটাল যদি প্লাস মাইনাসকে আমি অ্যাড করি সেম পরিমাণ মানে 0 পেয়ে যাবো, তাই না? যটা প্লাস আছে তটা মাইনাসই আছে এই জায়গাটাতে, মানে এই প্লাসের জন্য এটা মাইনাস আছে, এই প্লাসের জন্য অ্যাট্রাকশন ফোর্সে আছে। কিন্তু দেখো একদম ডাইইলেকট্রিকের এটা কিন্তু ভেতরের পোর্শনের কথাই বলছে, এই বাইরের এই জায়গাটা মানে বাইরের মানে একদম ধারের এই জায়গাটা, এখানে কিন্তু মাইনাসের একটা পুরো মাইনাস 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 মাইনাস, এখানে আর কেউ কিন্তু প্লাস নেই। এটা কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু এই যে যেগুলো প্লাস মাইনাসের সাইন এগুলো হলো বাউন্ড চার্জ, এগুলো অবশ্যই চার্জ একটা। ঠিক আছে, ডাইপোলের মধ্যে প্লাস মাইনাস কী থাকে, চার্জই থাকে, বাট ওটা প্লাস মাইনাস টোটাল চার্জ কত হয়, 0 হয়। তো এইগুলো কী হচ্ছে, বাউন্ড চার্জ, মানে এগুলো ফিক্সড, এগুলো কিন্তু কোনো জায়গায় বেরোয় না। ভাববে যেখানে মাইনাসটা আছে টুক করে বেরিয়ে এখানে চলে আসবে, সেটা ঘটনা ঘটনা মানে বাউন্ড চার্জ, ফিক্সড চার্জ ম্যাটেরিয়ালের মধ্যেই থাকে। আমরা জানি এমনিতেই যে একটা ইনসুলেটার বা ইনসুলেটার যারা অপরিবাহী তাদের জন্য কিন্তু তাদের এমনি মুক্ত ইলেকট্রন থাকে না, আর যা ইলেকট্রনগুলো বেশিরভাগ বাউন্ডেড, স্ট্রংলি বাউন্ডেড থাকে। তো এগুলো বাউন্ড চার্জ ফিক্স থাকে, এটা এদিকে আসতে পারবে না। তাহলে এই দিকে দেখো ভেতর মানে এই ডাইইলেকট্রিক স্ল্যাবটার ভেতরে এই পাশে হচ্ছে একটা নেগেটিভ, এই পাশে হচ্ছে একটা পজিটিভ। আমি ছবিটা এমনভাবে দেখাচ্ছি যে এই ছবিটাকে আরেকটু অন্যরকম যাতে ভাবে বুঝতে পারি। কী জিনিসটা হচ্ছে দেখো, সাপোজ এটা আমার ডাইইলেকট্রিক স্ল্যাবটা ছিল, ঠিক আছে, এই স্ল্যাবটা ছিল, এই স্ল্যাবটার তাহলে এই প্রান্তে হয়ে গেছে নেগেটিভ ভেতরে, আর এই প্রান্তে হয়ে গেছে আমার
পজিটিভ। ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই দিক বরাবর ধরলাম ই নট ইলেকট্রিক ফিল্ড আছে, অবশ্যই ভেতর দিয়েও যাবে ইলেকট্রিক ফিল্ড, এমন তো না যে ইলেকট্রিক ফিল্ড যাবে না, কারণ একমাত্র পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো থাকে, বাকি সবার জন্য নন জিরো ভ্যালু। তো ইলেকট্রিক ফিল্ড ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু এর ভেতরে দেখো এই যে প্লাস আর একটা মাইনাস, বাকিগুলো লিখলাম না কেন, কি বললাম যে এই প্লাস মাইনাস একেবারে অ্যাট্রাকশন করে আছে, ওই জন্য আমি টোটালটাকে জিরো মানে নিউট্রালাইজ করে একটা জেনারেল ছবি দেখাচ্ছি। তাহলে এই যদি পিকচার হয় আমার, এই যদি এই অবস্থায়, এটা হচ্ছে আমার বাহ্যিক তড়িৎ ক্ষেত্র ই নট আমি এবার করেছি। এবার একটা জিনিস দেখো, ডাইইলেকট্রিকের ভেতরে স্ল্যাবটার ভেতরে এখানে প্লাস, এই দিকটা মাইনাস, হ্যাঁ মাঝখানে কি বললাম টোটাল সাম আপ করে জিরো বেরিয়ে যাবে। তো এই দিকে প্লাস আর এই দিকে মাইনাস যদি তৈরি হয়ে থাকে, এইগুলো যে চার্জ তৈরি হয়েছে, অ্যাট ফার্স্ট বলে দিই এগুলোর নাম কি, এই যে চার্জগুলো তৈরি হচ্ছে না, মাঝখানে এই চার্জটা প্লাস মাইনাস টোটাল জিরো হয়ে যাবে, শুধুমাত্র এই দিকে চার্জ পড়ে থাকছে পজিটিভ, এই দিকে নেগেটিভ চার্জ। এই চার্জগুলোকে বলি আমরা ইনডিউসড চার্জ, আবেষ্ট ইনডিউসড চার্জ, ইনডিউসড চার্জ মানে আবিষ্ট আধান, এটাকে বলবো। তো এটার নাম দিয়ে দিচ্ছি, এটাকে বলছি কিউ আই পজিটিভ, আর এটা অবশ্যই ইনডিউসড চার্জ, এই নেগেটিভটা এটা হচ্ছে ইনডিউসড চার্জ, এটাকে লিখছি কিউ আই মাইনাস সাইন একটা, কিউ আই ফর ইনডিউসড মানে আবিষ্ট, মানে এরা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা আবিষ্কৃত হয়ে গেছে, তার জন্য এই পাশটা কিন্তু চার্জ। এদের নিজের মধ্যে তো টোটালটা জিরো ছিল, বাট এরা একটা প্রান্ত পেয়ে গেছে, এখানে একটা প্রান্ত পেয়ে গেছে, তো এই যে চার্জগুলোকে বলে আমার আবিষ্ট। তাহলে ভেতরে একটা চার্জের যেহেতু সৃষ্টি হয়ে গেছে, এদিকে প্লাস আর এদিকে মাইনাস, তাহলে ডেফিনেটলি ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা কি জানি, একটা প্লাস একটা এখানে যদি একটা পজিটিভ আধান দিই আর এখানে যদি নেগেটিভ আধান দিই, কী ঘটনাটা ঘটবে, এটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়ে যাবে। এই ইলেকট্রিক ফিল্ড, এই তো ইলেকট্রিক ফিল্ড লাইন, তড়িৎ বলরেখা এইভাবেই তো যাবে, এইভাবেই তো যাবে আমাদের, এই দিক থেকে বেরোবে আর এদিকে গিয়ে ঢুকবে, ঠিক আছে, এখান থেকে বেরোবে, এখানে যে কোনো টার্মিনাল যদি পাই আমি এখান থেকে ঢুকছে, ঠিক আছে, এদিক থেকে বেরোচ্ছে, এখানে ঢুকছে, কোনো লাইন যদি থাকে এখানে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে যদি পাই ঢুকছে, এই তো আমার ছবিটা থাকে, তাই না? এটা যে কোনো প্লাস মাইনাস, তো এখানে তো প্লাস মাইনাসের পুরো আছে, তাহলে এখানে ভেতরেও একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়ে যাবে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা কোথায় হচ্ছে, যদি ইলেকট্রিক ফিল্ড হয় ভেতরের কথা বলছি, হ্যাঁ ভেতরে তো ই নটও প্রবেশ করেছে, ঠিক ভেতরে ই নটও আছে, ভুল নয়, ভেতরে কিন্তু এই ভেতর দিয়ে ই নটও যাচ্ছে, ই নট মানে যেটা আমার যাচ্ছে, এটা তো যাচ্ছেই যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এর নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ইনডিউস চার্জের জন্য। এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে এই বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে। তাহলে এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এই ইলেকট্রিক ফিল্ডের নাম দিয়ে দিলাম ই ক্যাপিটাল ই, যেমন ইলেকট্রিক ফিল্ডে এখানে আই ফর ইনডিউসড। এই ইলেকট্রিক ফিল্ডটাকে কী বলবো আমরা, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র, কারণ আবিষ্ট আধানের জন্য সৃষ্টি হয়েছে আবিষ্ট তড়িৎ ক্ষেত্র। এবার একটা জিনিস দেখো, এই ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে ই নট এইদিকেই তো আছে, ডান দিকে আছে, ডান দিকে আছে, এর মান অনেকটা বড়, অবশ্যই বড় হবে, ঠিক আছে। তো আমি লেন্থ হিসাবে ধরলাম এটা মান অনেক বড়, এটা লেন্থ হিসাবে দেখলাম অনেক ছোটো। তাহলে এই যে ই নটটা হচ্ছে কী হচ্ছে, ই নটটা হচ্ছে আমার বাহ্যিক তড়িৎ ক্ষেত্র ছিল, আর ইআইটা কী ছিল, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র হলো। তাহলে এর ভেতরে দুটোকে প্লাস মাইনাস করে, মানে অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট বা লব্ধি বা নেট একটা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যায়, তাহলে ভেতরে কিন্তু একটা আলাদা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেল। মানে একটা এই বাইরে ছিল ই নট বাহ্যিক, আর ভেতরে এই ইআই এর জন্য, আর ইআই তাহলে কী করবে, একে অনেকটা কমাতে চাইবে, মানে এই প্রান্তে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডকে কমাতে চাইবে। তাহলে কিছু কিছু নোটেশনগুলো আমি লিখে দিই, এটা এই ছবিটা আমি করে দিচ্ছি ডায়াগ্রামটা, কারণ এই ডায়াগ্রামের আর কোনো দরকার নেই, এখন ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, তাই এই জন্য আর কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখন দেখো যে আমি ই নটটাকে কী লিখেছি, এটাকে লিখেছি বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, ই আই, এটাকে কি লিখেছি, আবিষ্ট বা আবেশিত তড়িৎ ক্ষেত্র, তাই তো। তাহলে এখন ধরো ভেতরে কত, তাহলে ভেতরে মানে কার ভেতরে, ডাইইলেকট্রিকের ভেতরে, ডাইইলেকট্রিক এর
ভেতরে তড়িৎ ক্ষেত্র তাহলে পরিবর্তিত হয়েছে ইনডিউস চার্জের জন্য। তড়িৎ ক্ষেত্র এটাকে আমি ই হিসেবে লিখছি। ই ইকুয়াল টু কত হবে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রকে কিছুটা কমিয়ে দেবে। কমিয়ে কেন দেবে বোঝা গেল ভালো করে আশা করি, কারণ ইলেকট্রিক ফিল্ড ডান দিক বরাবর যদি বলি, ই ইনডিউসড মানে ই নটটা যদি ডান দিক বরাবর হয়, ই আই মানে ইনডিউসড ই আই এটা কিন্তু বাম দিক বরাবর হচ্ছে। তো ই নট ধরলাম, সামনে যদি 100 একক থাকে আর বাঁ দিকে যদি 20 একক হয়, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, 80 পড়ে থাকবে, মানে কিছুটা কমে গেল। এই কিছু কতটা কমলো, এই ডিফারেন্সটা কমলো, কম ইলেকট্রিক ফিল্ডটাই পাচ্ছি। বোঝা গেল? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের ডাইইলেকট্রিকে বলে। এবং এখান থেকে একটা ভালো জিনিস, সুন্দর একটা টার্ম জানবো, যে টার্মটা কিন্তু ইতিপূর্বে আমরা পরিচিত। কীরকম, যে ই মানে ই কী বেরোলো, অ্যাকচুয়ালি নেট ইলেকট্রিক ফিল্ড। এটা কী পেলাম, আমার নেট ভেতরে আমার নেট ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। তো এই যে ইটা অলওয়েজ একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য, মানে যদি ধরলাম কাঠ, যদি এটা স্ল্যাবটা যদি কাঠের নিতাম, বা স্ল্যাবটা যদি মানে পার্টিকুলার যদি কাঠ, এবার কাঠের শেপ যাই থাকবে, মানে কাঠ যদি নিতাম তার জন্য একরকমই হবে। যদি ভেতরের মিডিয়ামটা কাঁচ নিতাম তার জন্য একরকমই হবে। তার মানেটা কী বোঝাতে চাইছি আমি, যে আমি অ্যাপ্লাই কত করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ই নট অ্যাপ্লাই করেছিলাম, আর আমার বেঁচে কত থাকলো, মানে কত পেলাম আমি আলটিমেটলি ভেতরে, ডাইইলেকট্রিকের ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কত পেয়েছি, ই পেয়েছি। এর যে অনুপাতটা অলওয়েজ ফিক্স থাকবে, এর অনুপাতটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, মানে ধ্রুবক থাকবে। এই ধ্রুবকটার পার্টিকুলার নাম হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। নাম তো বললাম একটু আগেই যে শুনেছো, এটাকে বলি আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কীভাবে লিখি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে, কে, আরও ভালো করে মনে পড়ে গেল, তাই না? তাহলে কে জিনিসটা কিন্তু এর আগেও পেয়েছি। কে এটা কীভাবে পেয়েছি মনে পড়ছে না কারো? দেখো, কে আমরা পেয়েছি যে এপসাইলন, মানে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইকুয়াল টু কি, কে বলে একটা ফ্যাক্টর ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা হিসেবেও কে আমরা পেয়েছিলাম এর আগে, প্রথম একদম প্রায় প্রথম একটা দুটো, প্রায় মনে হয় আমার ফার্স্ট ভিডিওতেই এই জিনিসটা মনে হয় বলেছিলাম। তো এপসাইলন মানে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সাথে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সাথে অনুপাত, যেটাকে বলি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এটা যেভাবে পেয়েছিলাম, আজকে কিন্তু অনেক ভালোভাবে, অনেক ভালো ইন দ্য সেন্স কি, আরও কংক্রিট হয়েছে, আরও ডিটেলসে কিন্তু এই পরাবৈদ্যুতিক, এই দুটো জিনিস সেম, আলাদা কিছু না। এই কে আর এই কে সেম। এটাকে একভাবে ডিফাইন করা হয়েছে, এটাকে আরেকভাবে ডিফাইন, আজকে এটাকে নতুনভাবে ডিফাইন করে নতুনভাবে ভালো জিনিস একটা জানা গেল। কীরকমভাবে কে কী করে বুঝবো, ঠিক আছে? এই কেটাকে অ্যানালাইসিস করছি। ই ইলেকট্রিক ফিল্ড ধরলাম, বাজে ই নট ধরেছি, আমি একটা কেস ধরছি, ই নট যদি ধরি, কোনো একটা মুছে একটা ভালো জায়গায় কেসটা হচ্ছে, হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। ই নট ই আই কী জিনিস, সবগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে, হ্যাঁ। তো ধরলাম ই নট মানে আমি একটা কোনো তড়িৎ ক্ষেত্র ছিল, ধরলাম 100, তড়িৎ ক্ষেত্রের একক কি, নিউটন পার কুলম। আরেকটা একক কী হতে পারে, যদি ভোল্টের কাছে ভোল্ট পার মিটার, ঠিক আছে, ভোল্ট পার মিটার, এটাও কিন্তু তড়িৎ ক্ষেত্রের একক। কারণ ই ইকুয়াল টু ভিডি, ভি ইকুয়াল টু ইডি, এটার ভোল্ট পার মিটার এখান থেকে চলে আসবে, হ্যাঁ, ভোল্ট পার মিটারও বলতে পারি। তো আমি এত 100 নিউটন পার কুলম আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তার মধ্যে একটা ডাইইলেকট্রিক প্লেস করে দিয়েছি। প্লেস করার ফলে আমি ভেতরে ক্যালকুলেট করে দেখছি, ভেতরে ক্যালকুলেট করে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই নট মাইনাস ইআই, ই নট মাইনাস ইআইকে কী লিখেছি, ই ইকুয়াল টু ধরলাম আমার হয়েছে 30 নিউটন পার কুলম। তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড অনেকটা কমে গেল। কমে কার জন্য গেল, এই ম্যাটেরিয়ালটার জন্যই গেল। তাহলে এই ম্যাটেরিয়ালটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কে, দেখো কত, 100/30, সেখান থেকে পেয়ে গেলাম এটার হচ্ছে 3.33, ঠিক আছে? কত ইউনিট হবে না ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের আমি একটা মান মানে নিজেরাই করতে পারো, যদি আমি জানা থাকে যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত সৃষ্টি হয়েছে, এত ইলেকট্রিক ফিল্ড ভেতরে জেনারেট হয়। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এমন একটা জিনিস যার ভ্যালু কিন্তু অলওয়েজ, এবার দেখো এবার ভ্যালু অলওয়েজ কী হবে না হবে আমি বলে কেন করবো, তোমাদের দ্বারাই করবো। কে ইকুয়াল টু কী লিখেছি এখানে,
করে রেখে দিচ্ছি, হ্যাঁ, সুবিধা হবে তোমাদের। কে ইকুয়াল টু কি, দেখো ই নট মানে বাহ্যিক যেটা তড়িৎ ক্ষেত্র মধ্যে রেখেছি, আর ই ডিভাইডেড বাই ই মানে ভেতরে কত তড়িৎ ক্ষেত্র আছে, ডাইইলেকট্রিকের ভেতরে কত তড়িৎ ক্ষেত্র আছে, এটা রেশিওকেই বলে কে বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। একটা জিনিস বলো, ই নট তো অলওয়েজ গ্রেটার দ্যান ই হবে না, হবেই হবে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টুও হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু ই হতে পারে। যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু ই হয় তাহলে কে এর মান অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। কে এর মান অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে এখান থেকে লিখতে পারি কে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, এটা হবে। এবার ইকুয়াল টু কথাটা কেন বললাম, ইকুয়াল টু হবে কখন হবে, যদি ভেতরে কোনো মাধ্যম না থাকে, ভেতরে কোনো মাধ্যম না থাকে মানে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমের ক্ষেত্রে দেখো এই যে পোলার নন পোলার কোনো মলিকুলই নেই, মানে ভেতরে কোনো ডাইপোলই নেই, ডাইপোল যদি না থাকে এর মধ্য দিয়ে আমার ই গেছিলো, ই নট গেছিলো, ভেতরেও কত থাকবে ই নট, কারণ উল্টো দিকে করার কেউ নেই, উল্টো দিকে আমাকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করার কেউ নেই, তাহলে তার জন্য হয়ে যাবে কে ইকুয়াল টু 1। তাহলে কে ইকুয়াল টু 1 কার জন্য হলো, সব মুছে ফেলছি এক এক করে, কার জন্য, শূন্য মাধ্যমের জন্য। ভেতরে মাধ্যমটা যদি শূন্য হয়, শূন্য মাধ্যমে ভ্যাকুমের জন্য হবে কে ইকুয়াল টু 1, ঠিক আছে, কে ইকুয়াল টু 1 তার জন্যই হবে, যে যদি শূন্য মাধ্যমে। আর কে ইকুয়াল টু ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে, গ্রেটার দ্যান 1, তো 1 তো হলো শূন্য মাধ্যমের জন্য, গ্রেটার দ্যান 1 কার কার জন্য, গ্রেটার দ্যান 1 মানে সবারই আছে, তার মধ্যে সবাই পড়ছে, 1 তো একমাত্র শূন্য মাধ্যম, যে বায়ুও যদি থাকে, বায়ুর মধ্যে অল্প বিস্তর, আমরা বায়ুকে ইন জেনারেলি ধরে থাকি শূন্য মাধ্যম, বাট বায়ুর মধ্যে কী থাকে, ডাইপোলগুলো থাকেই, মলিকুল তো আছে, তো ডাইপোলে অল্প বিস্তর কিছু উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে নেয়, সবাই উল্টো দিকে করবে, কেউ কিন্তু ভেতর দিকে করবে না, কারণ ফেনোমেনা একই। এবার কার জন্য সর্বোচ্চ হতে পারে, দেখো এখন যদি একটা কন্ডাক্টর প্লেস করি, মানে এই জায়গায় যদি একে যদি এই ব্লকটাকে যদি এই যে একটা এখানে যদি একটা কন্ডাক্টর রেখে দিতাম বা পরিবাহী রেখে দিতাম, তা পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড যায়, ইলেকট্রিক ফিল্ড কত থাকে পরিবাহীর ভেতরে, এটা যদি পরিবাহী হতো, এটা যদি কন্ডাক্টর হতো, কন্ডাক্টর যদি হতো, তাহলে ভেতরে ই কত হচ্ছে, তো 0 হতো, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তাহলে বাই ডেফিনেশন কি আমার কে ইকুয়াল টু ই নট, মানে কতটা বাইরে ইলেকট্রিক ফিল্ড দিয়ে ডিভাইডেড বাই ভেতরে কত ইলেকট্রিক, ভেতরে কত ইলেকট্রিক ফিল্ড আছে 0, তাহলে কে ইকুয়াল টু কত সামথিং বাই 0, মানে ইনফাইনাইট, ইনফিনিটি, অসীম। কার জন্য, এটা পরিবাহীর ক্ষেত্রে, এই জন্য পরিবাহীর কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয় ইনফিনিটি। এই যে কনসেপ্টটা যদি চলে আসে, এই যে কে এর ব্যাপারটা ভালো করে যদি বুঝে নিই যে কে যে ফ্যাক্টরটা কোথা থেকে এসে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আমি এই যে টপিকটা আছে একদম মানে মাথায় এত সুন্দর গেঁথে যাবে যে আমার মোটামুটি একটা ভালো প্রবলেম যত ডিসকাস করো খুব ভালো, মানে একদম তাড়াতাড়ি ক্যাচ করে নেবো, কারণ আমার আসল জায়গাটা বোঝা গেল, ঠিক আছে। একটু সামারাইজ করে ব্যাপারটা বলে দিচ্ছি, তারপরে আমি চলে আসছি ইসে। তো কী প্রথমে বললাম যে একটা ব্লক এমনি এটা কী বলে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইইলেকট্রিকের পিকচার এরকম, ঠিক আছে। তাহলে এই প্রান্ত ভেতরের কী হয়েছে, এগুলো ফিক্সড চার্জ মাইনাস, এগুলো ফিক্সড চার্জ প্লাস, তার জন্য একটা ভেতরে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে ইআই, ইনডিউসড একটা ইলেকট্রিক ফিল্ড, যেহেতু ইনডিউস চার্জ তৈরি হয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডে কী করবে, যে ভেতরে যে এই যে ই নটটা ঢুকেছে, ই নটকে এবার উল্টো দিকে ঠেলে কমাতে চাইবে, এই তুই কম, কিছু কম, 140 কিছু তো কম, 70 80 90 যা হচ্ছে কিছু তো কম, তো যতটাও কমাতে পারবে, ধরলাম 30 কমাতে পারলো, মানে ধরলাম 30 একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করলো, তাহলে 100 - 30 70 ভেতরে পড়ে থাকলো, তাহলে এই যে 100 আর 70 অনুপাত হচ্ছে আমার কে, আর এই জিনিসটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে কি বললাম যে পরবর্তীতে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যা ব্যাপার আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটাই হচ্ছে আসল ফান্ডা, ঠিক আছে। এবার আমি ধরো একটা, হ্যাঁ এটা এগুলো মুছে দিচ্ছি, বোঝা গেছে ভালোভাবে আশা করি, কিছু মুছে দিই। এবার ধরো যদি জিজ্ঞেস করা হয় কখনো যে ধরো একটা ভালো প্রবলেম দিয়েছে যে এই কিউআই কতটা আবিষ্ট চার্জ হয়েছে, মানে সাপোজ যদি প্রশ্ন বলে দেওয়া হলো, ধরলাম এখানে আমি ইলেকট্রিক ফিল্ড কার জন্য সৃষ্টি হয়, কোনো পজিটিভ সোর্স আর নেগেটিভ সোর্স, ঠিক আছে। তো আমি ধরলাম এখানে পজিটিভ সোর্স আছে, এখানে নেগেটিভ সোর্স আছে, এখানে আমি বড় হাতের কিউ প্লাস আধান দিয়েছি, এখানে মাইনাস কিউ আধান, ঠিক আছে। এখানে যদি বলছে যদি একটা আমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কে যদি জানা থাকে, মানে কে এর ভ্যালু যদি জানা থাকে, কে
যদি জানা থাকে তাহলে আমি বলে দিতে পারবো এই যে কিউআই মানে কতটা চার্জ আবিষ্ট হয়েছে, আবিষ্ট আধান কত বা ভেতরে কত ইলেকট্রিক ফিল্ড হয়েছে সব কিছু বলে দিতে পারবো। ঠিক আছে, এটা কিভাবে পারবো দেখি। তো আমাদের কি বলছি, ই ইনডিউসড মানে কি, ই ইনডিউসড মানে কি হচ্ছে আমার, ঠিক আছে আমি এইখান থেকে লিখছি যে কতটা ই নেট হচ্ছে। ই অ্যাকচুয়ালি কী পেলাম, নেট ইলেকট্রিক ফিল্ড কত পেলাম, ই নট মাইনাস ই ইনডিউস, সেখান থেকে তো পেলাম। এই তো এই ইকুয়েশনটা মনে পড়ছে ভালো করে, এক্ষুনি করালাম যে ভেতরে, এটা ভেতরের কাজ করছি কিন্তু, হ্যাঁ মানে ডাইইলেকট্রিকটার ভেতরে, এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড আমি লিখে দিচ্ছি, ভেতরে ভেতরে কত থাকবে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ই মাইনাস ই নট মাইনাস ই আই, ই নট মাইনাস ই আই, এর ইলেকট্রিক ফিল্ড থাকবে যেটাই আমি ই নট মাইনাস, হ্যাঁ ই আই বা ই ইনডিউসড, আই লিখছি যেমন আই হিসেবে বোঝায়। ঠিক আছে, এখন যদি ই আইটাকে বের করে নিই এখান থেকে, তাহলে ই আই ইকুয়াল টু আমি কী লিখবো, ই নট মাইনাস ই অর ই আই, ই নটটা লিখে দিচ্ছি ই, এই দেখো ইকে যদি উপরে রাখি ই ইকুয়াল টু কি, ই নট বাই কে, সব ডেফিনেশন বলা হয়ে গেছে। আর ই আই ইকুয়াল টু ই নট 1 - 1 বাই কে। তাহলে এখানটায় দেখে বুঝতে পারছো, যদি আমার বাহ্যিক তড়িৎ ক্ষেত্র জানা থাকে আর যদি ডাইইলেকট্রিকের কনস্ট্যান্টের ভ্যালু জানা থাকে তাহলে কিন্তু আমি সহজেই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড আবিষ্ট তড়িৎ ক্ষেত্র কতটা হয়েছে এটা কিন্তু খুব সহজেই বের করে নেব। এই যা, ঠিক আছে। এবার যদি জানতে চাই যে কিউ আইটা কত, সেখান থেকেও পেয়ে যাবো। দেখো ই ইকুয়াল টু কি, দেখো ই কার জন্য সৃষ্টি হয়েছে, এই যে প্যারালাল প্লেটগুলোর জন্য যদি ধরি, তার মানে কি ধরবো, যে কোনো একটা ছোট্ট স্থান বা সব জায়গায় কী তৈরি হয়েছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা বলে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে মাঝের জায়গাতে, প্লাস আর মাইনাস থাকলে মাঝের জায়গায় কী তৈরি হবে, এটা সুষম ইলেকট্রিক ফিল্ড, এটা সুষম তড়িৎ ক্ষেত্রেরই কথা বলছি, যা বলেছি সুষম তড়িৎ ক্ষেত্রেরই কথা বলেছি। হ্যাঁ, এটা সুষম না থাকলে ডেফিনেটলি স্ট্রাকচারটা এত সুন্দর হতো না, একটু আলাদা হতো, বাট স্ট্রাকচারটা এত সুন্দর করার জন্য আমাকে এটা সুষম ইলেকট্রিক ফিল্ড ইন প্রেজেন্স অফ, এখানে লিখছি ইউনিফর্ম বা সুষম, এটা আলাদা টপিকের নাম দেওয়া আছে, সুষম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু হয়। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে ই ইকুয়াল টু কি, লাস্ট ক্লাসে ইকুয়াল টু কি বলেছি, সিগমা বাই এপসাইলন নট। তো সিগমা বাই এপসাইলন নটটা ই নটের মান, এটার মান লিখে দিতে পারি সিগমা বাই এপসাইলন নট, তাই তো এই পক্ষটা লিখে দিতে পারি। এই পক্ষটা তো জানি না কেমন হলো, এই পক্ষে দেখো কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, আলাদা একটা চার্জ, এখানে কি হয়েছে, এখানে কিউআই আর এখানেও ছিল মাইনাস কিউআই, এখানে প্লাস কিউআই, তাহলে এখানে এই কিউ আর এই মাইনাস কিউআই মিলে একটু চেঞ্জ হয়েছে ইলেকট্রিক ফিল্ডটা, তো ডেফিনেটলি এর টার্মসই করবো। তাহলে এই যে ই আইটাকে আমি লিখতে পারি সিগমা আই, নতুন একটা সারফেস চার্জ ডেনসিটি তৈরি করলো, ডেনসিটিটা আলাদা হলো, ডেনসিটিটা এখানে যাই ডেনসিটি ছিল চার্জের, এখানে ভেতরে এই যে এইগুলোতে আলাদা হয়ে গেছে, মানে ভেতরের পৃষ্ঠে, এটার কথা বলছি না, বাইরে আসবে না কেন, এটা ইনসুলেটর বা এই ভেতরেরই কথা বলছি, ডাইইলেকট্রিকের ভেতরের কথা। তাহলে এখানে একটা চার্জের যেই সৃষ্টি হয়েছে, তাহলে এটাকে আমি কি ই ইনডিউসড কি লিখতে পারি, এপসাইলন আই বাই সিগমা আই বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে ক্যান্সেল করে দিই, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো অর না, এই লাইনটা আমি করেছি, তাহলে এপসাইলন আমি কেটে দিচ্ছি, তাহলে সিগমাতে পেয়ে যাচ্ছি। এটা একটা খুব ইম্পর্টেন্ট যে সারফেস চার্জ ডেনসিটি কতটা হবে। এবার যদি প্লেটগুলোর এরিয়া ধরে নিয়ে তাহলে এখান থেকে কি পেয়ে যাব, তাহলে বা এই যে ব্লকটাও দিয়ে ধরেছি এটাও যদি একদম সেম এরিয়া নিয়ে নিই, এটাও যদি ধরে নিই ব্লকটাকে, যে ডাইইলেকট্রিকের ব্লক নিয়েছি, তাহলে আমার সিগমা ইকুয়াল টু কি লিখি আমি, টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া, বা কিউ ইকুয়াল টু এটার সাথে এরিয়া গুণ করে দিই, তাহলে কিউ পেয়ে গেলাম। আর এই কিউ আইটা বা বড় হাতের কিউ আই যেটাই বলি, এটাকে সিগমা আই ইন্টু এ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, যে এ যদি গুণ করে দিই, বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই, এই পাশে এ পাশে এই করে দিই, তাহলে এখানে পেয়ে যাব কিউ আই ইকুয়াল টু স্মল কিউ করেছি, ঠিক আছে, ক্যাপিটাল কিউ করার দরকার নেই, স্মল কিউ করে লিখেছি, কিউ এটা এরিয়াকে বলে কিউ পাবো ইন্টু 1 - 1 বাই কিউ। এইগুলো ছোটো ছোটো বক্স করে দিচ্ছি, তোমাদের যদি যখন প্রবলেম করবে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। তাহলে স্মল এটা হচ্ছে ইনডিউস চার্জ, কীভাবে চার্জের উপর, মানে সাপোজ যদি বলে দিই আমি এখানে যে 10 কুলাম চার্জ দিয়েছিলাম, +10 +
-10 এখানে দিয়েছি, তাহলে আমি ইনডিউসটা কত হবে যদি বলে দিতে পারি ভেতরে ম্যাটেরিয়ালটা কী আছে, মানে তার কে কত, মানে পরাবিদ্যুৎ ধ্রুবক কত, তাহলে খুব সহজেই আমি বলে দেবো এই চার্জটা কতটা চার্জ আবিষ্ট হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এটাই ছিল আমার আসল বোঝার জায়গা। এটা যদি বুঝে থাকি, এরপরে যা বোঝাবো যে ক্যাপাসিটেন্স কীভাবে চলিত খুব সহজেই বুঝে যাবে। ঠিক আছে, একটু ভালো করে রিভাইজ করবে, মন দিয়ে দেখবে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা করে পজ করে আবার ব্যাক করে ভালোভাবে দেখবে। ঠিক আছে, কারণ একটাই যে একবার যদি এই জিনিসগুলো বুঝে নিই তাহলে এটা তো জাস্ট এই লাইনটা পড়লাম পুরো ম্যাথামেটিক্স, এই যে স্টেপটা বললাম পুরো ম্যাথামেটিক্স, তাই না? কারণ E=σ/ε0, A=এটা বা এটা, হ্যাঁ এটা যদি এখানে যদি যেহেতু ক্যাপিটাল কিউ দিয়ে করেছিলাম তাহলে ক্যাপিটাল কিউ লিখে দিতে পারো। ঠিক আছে, ক্যাপিটাল কিউ লিখে দিতে পারো। তো যাই হোক, আমি দেখতে আলাদা লাগবে স্মল কিউ আর কিউআই আর ক্যাপিটাল কিউ করে দিলাম। এই কিউটা কী হয়েছে, যতটা চার্জ দিয়েছি। ঠিক আছে, আমি এখানেই চেঞ্জ করে দিচ্ছি, কনফিউশন যদি থাকে এখানে -কিউ, এখানে +কিউ লিখে। ঠিক আছে, তাহলে কিউআই কিউ এটা এই ব্যাপারটা, এই যে দুটো জিনিস একটু নোট ডাউন করে নেবে, পরে কিন্তু নিউমেরিক্যালসে কাজে লাগবে। ঠিক আছে, এই বোঝার পর এবার চলে আসবো ক্যাপাসিটারের মধ্যে এটাকে পাঞ্চ করিয়ে দেখব। ঠিক আছে, চলো রেডি হয়ে যাই সেটার জন্য। এবার এই যে কনসেপ্টটার পরে ডাইইলেকট্রিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডে প্লেস করি, কনসেপ্ট যা নিলাম কি ঘটনা ঘটবে সেখান থেকে কি করব, যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার যে লাস্ট দিন যেখান থেকে শেষ করেছিলাম সেইখানে কি করব, এবার একটা এর মধ্যে কোনো স্ল্যাব ঢুকিয়ে দিলাম। এই স্ল্যাবটা কি ডাইইলেকট্রিক স্ল্যাব, এর মাঝে কিন্তু এর আগে কিন্তু এখানে কিন্তু শূন্য স্থান ছিল। তাহলে এটা কি, এটা ধরলাম +কিউ দিয়েছি, এখানে -কিউ দিয়েছি। ঠিক আছে, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, কে লিখে দিচ্ছি, এমনি যে কোনো, আমি জানি না কত আছে। ঠিক আছে, এর বেদ যদি ধরে নিই কত, ঠিক আছে, এর একদম সমান সমান করতে হবে, এরিয়া দুটোর একদম সমান। ঠিক আছে, এটা যাই করেছি, এর বেদ ধরছি, এই যে ডাইইলেকট্রিক যেটা প্লেস করেছি তার বেদ ধরলাম টি বেদ বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক, আর এই যে গ্যাপটা আছে দুটো প্লেটের মধ্যে ব্যবধান সেটা হচ্ছে ডি। তাহলে দেখো দুটো জিনিস ঘটনা ঘটছে, একটা হচ্ছে টি বেদের ডাইইলেকট্রিক আছে, আর মাঝখানে ফাঁকা স্থান কত আছে, D-T, দুটো কিন্তু আলাদা ক্ষেত্র। এবার একটা প্রথমে কথা বলি, আমি ডাইইলেকট্রিকটাকে আইদার উপরে টাচ করে রাখতে পারি, নিচে টাচ করে, যে কোনোভাবে কোনো পজিশানের কোনো হেরফের করলেও কোনো অসুবিধা নেই, কারণ ডাইইলেকট্রিক কার সাথে টাচ হবে, মেটালের সাথে, কোনো ফ্যাক্টর পড়বে না। ঠিক আছে, তো অসুবিধা নেই। এটা যদি নিচেও থাকতো তাহলেও একই ব্যাপার, উপরেও মানে উপরের পাতের সাথে যদি কন্ট্যাক্ট অবস্থায় থাকতো এইভাবে, সেটা কোনো অবস্থা নেই। এটা নিচের পাতের সাথে যদি কন্ট্যাক্ট অবস্থায় থাকতো সেখানেও কোনো অসুবিধা নেই, মাঝে থাকতো কোনো অসুবিধা নেই। তিনটে ডায়াগ্রামই সেম, কনফিউজ হবে না, কোনো আলাদা তার মেকানিজম নেই, ডায়াগ্রাম দেখতে আলাদা। তো সেক্ষেত্রে এবার জাস্ট লাস্ট দিন যেখান থেকে কী করেছিলাম সেখান থেকে এবার আমি কি যেন ক্যাপাসিটেন্স বের করবো। এবার কী করবো, আবার প্যারালাল প্লেটের ক্যাপাসিটেন্স বের করবো, C= কি Q/V। তো কিউ তো আমার কারবারের জায়গা না, আমার সবসময় কারবারের জায়গা হচ্ছে V। তো V এর ক্ষেত্রে দেখো এবার কি ঘটনাটা ঘটলো, এটা তো আমার পোটেনশিয়াল ছিল V-, এটা ছিল V+, তাই তো। তো আমি সেভাবে লিখবো বিভব পার্থক্য কত, V=V+- দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। এবার এটা যদি আমি আবার সেই ইন্টিগ্রেশনের টার্মসে লিখতে হয়, কী হবে, -ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, 1 নম্বর প্লেট থেকে 2 নম্বর প্লেটে। তো কী লিখবো, এখান থেকে যদি 0 ডিস্টেন্স শুরু করি, তাহলে 0 থেকে, এবার ধরো এটাকে টাচ করিয়ে দিয়েছি, মানে ধরলাম, আমি বললাম ক্যালকুলেশনের সুবিধার জন্য এবার একটু টাচ করি, ইন্টিগ্রেশনের সুবিধা যাতে হয়। তো 0 থেকে T ব্যবধান একটা জিনিস, বা এখান থেকে যদি ধরি, হ্যাঁ 0 থেকে T ব্যবধানে আমার একটা, ঠিক আছে আগে প্রথমে লিখি 0 থেকে D ইডিয়া, লাস্ট দিনও এরকমভাবে করিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। 0 to D ইডিয়া, এটা হচ্ছে আমার বিভব পার্থক্যটা। এবার এই মাঝের মাঝে নেগেটিভ সাইন থাকবে। এবার দেখো এটাকে কী করছি, এই দেখো 0 to ফার্স্ট এইখানে ডি আর এ পুরো ইন্টিগ্রেশনটাকে আমাকে ব্রেক করতে হবে, কারণ তো দু জায়গায় দুরকম আলাদা ভ্যালু, দুটো জায়গায় আলাদা, কারণ এই যে মাঝের শূন্যস্থানে কত, মাঝের শূন্যস্থানগুলো কত, σ/ε0, লাস্ট দিন যেটা বলেছিলাম সুষম তড়িৎ ক্ষেত্র এটা। বাট এর ভেতরে এই ডাইইলেকট্রিকটার ভেতরে তো আলাদা, এর কত, এর তো আমি জানি না, এর হচ্ছে যেটা বাইরের থাকবে, এটা সরি আমি E0 ধরে নিই, তোমাদের যাতে এখানে E0 বলেছিলাম,
বুঝতে যাতে সুবিধা হয়। এটা ই নট লিখে দিচ্ছে, হ্যাঁ, এটা এমনি ইন জেনারেল ই লেখা আছে, আর এটাকে ই লিখছি, এটাকে ই ড্যাশ হিসেবে লিখছি, তাহলে যাতে গুলিয়ে না যায়। তো এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ই নট। এই ই এর ভ্যালু কত? ই নট বাই ই এর ভ্যালু কত? ই নট বাই কে, ই ইকুয়াল টু ই নট বাই কে। তাহলে ভেতরে হচ্ছে ই নট বাই কে, আর বাইরে হচ্ছে ই নট, শুধু ই নটটাই আমার কাজে। তাহলে দুটো তো ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড, এই জন্য আমার ইন্টিগ্রেশনটা ডিফারেন্ট হবে। তাহলে আমি কি করব, দুটো ধাপে ধাপে করবো। কত জায়গা জুড়ে আমার ই নট আছে সেটা ফার্স্ট করি। কত জায়গা জুড়ে ই নট আছে? ডি মাইনাস টি জায়গা জুড়ে আমার কত আছে? শুধুমাত্র ই নট ডি আর আছে। তাহলে অ্যাট ফার্স্ট এটাকে লিখে নিলাম, ঠিক আছে। প্লাস কত জায়গা জুড়ে আমার, কত জায়গা মানে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে আমার ই আছে, তো সেখান থেকে আগে নিই। তাহলে কত করব? ডি মাইনাস টি থেকে, হ্যাঁ, টি দূরত্ব, ডি দূরত্ব, এটা আছে কত? ই ডট ডি আর আছে। যদি এটা হয় তাহলে পরবর্তী স্টেপে কী করবো? আবার সে লাস্ট দিনের মতো কী করলাম? ই ডি আর মানে কস 180 ডিগ্রি মাইনাস মাইনাস এই প্লাসটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। আলটিমেটলি কী পাবো? ই নট এইটুকু মাঝের জায়গাগুলো তো সুষম, আর ভেতরেও কিন্তু ই থাকবে, এটাও সুষম, ঠিক আছে। তার যেহেতু সুষম কনস্ট্যান্ট থাকার জন্য এগুলো সব বেরিয়ে চলে আসবে। তা আলটিমেট এখানে চেহারাটা কী পাবো? ই নট, এবার ইন্টিগ্রেট করে এই ডি মাইনাস টি পড়ে থাকবে, ডি মাইনাস টি পড়ে থাকলো, প্লাস এখানে কি পড়ে থাকবে? ই ইন্টু, দেখো ডি মাইনাস টি, তাহলে কত পড়ে থাকলো? শুধুমাত্র টি পড়ে থাকলো, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি যদি আপার আর লোয়ার লিমিটে অসুবিধা। ডি মাইনাস মাইনাসে প্লাস টি, তাহলে ডি কেটে গেল, আমার শুধুমাত্র টি পড়ে থাকলো, তাই তো। ই ইন্টু টি, এটা হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য। তাহলে এই দেখো পরের লাইনে আমি কী করবো? অর ভি ইকুয়াল টু ই নট ডি মাইনাস টিটাকে লিখলাম, প্লাস ই এর জায়গায় কী লিখবো? এই তো ই এর জায়গায় আবার কী লিখবো? ই ইকুয়াল টু, এই রিলেশন থেকে টেনে আছে, ই ইকুয়াল টু কী পাবো? ই নট বাই কে। তাহলে ই ইকুয়াল টু কী লিখবো? ই নট বাই কে ইন্টু টি। তাহলে এর পরের লাইনটা আমি কীভাবে যাবো? অর ভি ইকুয়াল টু ই নট কমন ডি মাইনাস টি, ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটাই হচ্ছে আমার এসে। তো এখানে ই নটটাকে আমি রিপ্লেস করে দেবো কী দিয়ে? ই নট ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট জানি, তাহলে ই নট ইকুয়াল টু লিখে দেবো, আর ভি ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এবার আমার কাজ হয়ে গেছে, আর কিছু নেই। বলো স্টেপগুলো পরপর বোঝা গেল, ঠিক আছে। এখানে স্টেপটা দেখো, এখানে স্টেপের পর এখানে স্টেপও করা যায়, না করার অসুবিধা নেই। মাঝে স্টেপটা দেখি যে ইন্টিগ্রেশন প্রসেসটা ই থাকবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে এটা কিন্তু ই নট লেখা আছে, আর এখানে ডট সাইন দেওয়া আছে, এখানে কোনো ই লেখা আছে, আর এখানে ডট সাইন দেওয়া আছে, ঠিক আছে। কনফিউজ হয়ে যাবেন, এখানে শুধুমাত্র ডটটা আছে, ডট প্রোডাক্টের ডট, আর এখানে ই নট ইন্টু ডট আছে, দুটো কারণ আলাদা ভ্যালু। ই নটটা হচ্ছে শূন্য স্থানে, ভেতরে তো এখনও শূন্যস্থান কিছুটা আছে, কতটা জায়গাতে? ডি মাইনাস টি লেন্থ জুড়ে শূন্যস্থান আছে। আর ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড, যেটা লব্ধি ইলেকট্রিক ফিল্ড ভেতরে, এটা কত স্থান জুড়ে আছে? টি ব্যাস উইথ বেদ জুড়ে আছে, তাহলে টি বেদে। তাহলে এখানে টি বেদের আমার ক্যাপাসিটার, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ঢোকানোর ফলে আমার কিন্তু বিভব পার্থক্যের কিন্তু পরিবর্তন এসছে। তাহলে বিভব পার্থক্যের যদি পরিবর্তন আসে, তাহলে এই জায়গাটা থেকে এখান থেকে লিখবো সি ইকুয়াল টু কত লিখবো? এই কয়েকটা একটু মুছে ফেলি, কত লিখবো? সি ইকুয়াল টু কিউ। কিউ মানে কি? কিউ মানে কি? এরিয়া ইন্টু সিগমা। কিউ ইকুয়াল টু কি? এরিয়া ইন্টু সিগমা, মানে সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে সি ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু কি লিখবো? এরিয়া এপসাইলন নট ডিভাইডেড বাই, এখানে এপসাইলন এরিয়া সিগমা ডিভাইডেড বাই সিগমা, আর এপসাইলন নটটা চলে আসবে উপরে, এটাকে নিচে, এই টার্মটাকে নিয়ে যাও, আর এখানে ব্র্যাকেটে নিচে থেকে যাবে কি? ডি মাইনাস টি, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, প্লাস টি বাই কে। এখানে সিগমা সিগমা কেটে যাবে,
তাহলে আমার এখানে ক্যাপাসিটেন্স, নতুন ক্যাপাসিটেন্স পেয়ে গেলাম, এরিয়া ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই। তাহলে এই ক্যাপাসিটেন্সটা আমরা কি পেলাম, এ সিগমা এপসাইলন নট ডি মাইনাস টি ইন্টু কে কে। এই নতুন ক্যাপাসিটেন্সের টার্মটা কী জন্য এসছে, এই টি বেধের আমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে ইনসার্ট মানে ঢোকানোর জন্যই হয়েছে কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে এই জিনিসগুলো মুছে ফেলছি, কিছু জিনিস দেখানোর আছে, দেখিয়ে ফেলি। যদি আমি এমন কাজটা করতাম, এটা হচ্ছে আমার দুটো প্লেট, এই প্লেটে পুরো জায়গাটা জুড়েই আমি একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, মাঝে যা স্থান আসবে পুরোটাতে একটা কে বিশিষ্ট ডাইইলেকট্রিক বিশিষ্ট আমি একটা ম্যাটেরিয়াল ঢুকিয়ে ফেলেছি, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। তাহলে কি ঘটনা ঘটবো, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে যেত, পুরোটা কে, কারণ টি মানে কি পুরো জায়গাটা জুড়ে, তাহলে ডি ইকুয়াল টু কত হয়ে যেত, টি ইকুয়াল টু হয়ে যেত তাহলে ডি, পুরোটা টি ইকুয়াল টু যদি ডি হয় তাহলে সি ইকুয়াল টু কী ঘটনাটা ঘটছে, ইফ টি ইকুয়াল টু ডি, টি ইকুয়াল টু ডি কথার অর্থ হচ্ছে মাঝখানে যে শূন্যস্থান ছিল, মানে দুটো প্যারালাল প্লেটের ক্যাপাসিটারের মধ্যে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটার পুরো জায়গাটা জুড়েই আমি এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটাকে প্লেস করেছি, মানে কোনো ফাঁকা স্থান নেই, শূন্যস্থান, কোনো ফাঁকা স্থান নেই, পুরোটাতেই আমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল প্লেস আছে। তাহলে টি ইকুয়াল টু ডি, তা টি ইকুয়াল টু জি যদি এখানে পুট করে দাও তাহলে কী ঘটনা ঘটছে দেখো, এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি এর জায়গায় ডি লিখো, এই ফার্স্ট টার্মটা জিরো হয়ে আছে আর এখানে টিকে ডি লেখো, আর ডি উপরে কে চলে আসছে। এটা কি টার্ম পেলাম, কে বেদ কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে যদি পুরোপুরি আমি একটা ক্যাপাসিটারের মাঝে শূন্যস্থানে ভর্তি করে দিই তাহলে আমার ক্যাপাসিটেন্সটা এত হবে। এবার একটা জিনিস দেখো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে সি অলওয়েজ। এবার যেহেতু শূন্যস্থান যদি বাদ দিই তাহলে যেহেতু শূন্যস্থান যদি ছেড়ে দিই তাহলে কে এর মান কত, অলওয়েজ গ্রেটার দ্যান 1, ঠিক আছে। তাহলে সি এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান সি নট লিখলাম, সি নট মানে এটাকে আমি সি নট বলছি, এটাকে আমি সি নট বলে দিলাম, মানে কোনো শূন্য স্থানে যদি এটা হবে তাহলে সি এর মান অলওয়েজ গ্রেটার দ্যান সি নট হলো, মানে যেহেতু কে এর মান অলওয়েজ গ্রেটার দ্যান 1, মানে শূন্যস্থানে তো ইকুয়াল টু 1, মানে অলওয়েজ গ্রেটার দ্যান যেহেতু 1, তাহলে সেহেতু আমার ক্যাপাসিটেন্সটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেল। যদি কে এর মান 2 থাকে ক্যাপাসিটেন্স দ্বিগুণ বেড়ে গেল, তাহলে এরা বোঝা গেল ক্যাপাসিটেন্স কিন্তু তাহলে কীভাবে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালকে প্লেস করলে কীভাবে পারছে, বোঝা গেল। তাহলে এই যে ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, এই টার্মগুলো তোমাদের বোঝার জন্য খুব, এটা তো লাস্ট দিন আমার করে দেওয়া আছে, অসুবিধা নেই। এই যে ছোটো ছোটো জিনিসগুলো বলে রেখেছি এগুলো কিন্তু মন দিয়ে করবে, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়। এখন আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, যে যদি এটা ধরলাম প্লেট ছিল, হ্যাঁ, এই প্লেটের ভিতর দু ধরনের আমি ডাইইলেকট্রিক প্লেস করতাম, এটা এক ধরন নিলাম, এটার মান হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে দুটো টাইপসের আমি ডাইইলেকট্রিক যদি প্লেস করবো, এটা হচ্ছে আরেক টাইপ, এটা K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, হ্যাঁ, দুটো টাইপ যদি আমি এখানে মাঝখানে ঢোকাতাম, এটা হচ্ছে পজিটিভ প্লেট প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। তাহলে আমি দু ধরনের যদি দেখাতাম তাহলে ক্যাপাসিটেন্সটা কীভাবে পরিবর্তিত হতো করতে পারবে নিজেরা। দেখো এটা ছোটোটা একটা জিনিস স্ল্যাব, মানে এটা একটা, এই দুটোর মধ্যে আলাদা ভোল্টেজ ডিফারেন্স, এটার মধ্যে আলাদা ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। যদি না করতে পারো একটু হেল্প করে দিচ্ছি। দেখো আমাদের টার্গেট কী থাকে, আমাদের তো কিউ এর গল্প থাকে না, আমাদের শুধুমাত্র ভিটাই বের করতে হয়। তাহলে এইগুলো মুছে ফেলছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকে এটা জানতে পারলাম, সেটা লিখে দিচ্ছি এখানে। কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি, যে সি ইকুয়াল টু কে এ এপসাইলন নট বাই ডি, শুধু এই ফ্যাক্টরটার সাথে কে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর এই ডি মাইনাস টি বেদ বিশিষ্ট করে দেওয়ার আমার লাস্ট এই এক্সপ্রেশনটা, এইটার আমার করে দেওয়ার অর্থ ছিল যাতে তোমরা ভালোভাবে এরপর যদি টি বেদ বিশিষ্ট বলে তাহলেও করতে পারো। যেহেতু এটা করে দেওয়া হয়েছে তাহলে আমার অত অসুবিধা হবে না। তাহলে ভি ইকুয়াল টু কী বলবো, ই ডট ডি থেকেই যাচ্ছি, জাস্ট যেটা করে দিয়েছি, এটা তো আমি করে দিয়েছি, অতএব আমি ফর্মুলাটা ইউজ করতে, ই তো সব জায়গায় জানি, এটার বলে দিয়েছি এটার বেদ T1,
আর এটার বেদ বলে দিয়েছে T2। তাহলে মোট বেদ হচ্ছে T1 প্লাস T2, দুটো হলো ক্যাপাসিটারই। তাহলে দেখো ই ইলেকট্রিক ফিল্ড তো কখনোই থাকবে না, শূন্যস্থান তো থাকবেই না। তাহলে প্রথমটার জন্য ধরলাম E1, ঠিক আছে, আর T1 বেদ প্লাস E2 T2, এই হবে এটা চেহারা। তো E1 মানে কি? E1 মানে K1 এর জন্য কত হচ্ছে। তাহলে এখানে যদি K1 কি লিখি, তাহলে কি লিখবো, যত আমি বাইরে আমার ডাইরেক্ট হওয়া উচিত ডিভাইডেড বাই, সরি হ্যাঁ, K ইকুয়াল টু আমি কী লিখব, E1 ইকুয়াল টু কী লিখবো আমি, E0 বাই K1 ইন্টু T1 প্লাস E2 ইকুয়াল টু কী লিখবো, এই তো এই ইকুয়েশনটাতে পুট করো। E1 এর জায়গায় যদি E1 লিখি, E1কে যদি উপরে রাখি, তাহলে নিচে K1 নেমে যাবে, ঠিক আছে। K ইকুয়াল টু K1 পুট করো এখানে, তাহলে K1 নেমে যাবে। তাহলে E0 বাই K1, আর পরেরটাতে E2 ইকুয়াল টু কী লিখবো, E0 বাই K2 ইন্টু T2। তাহলে এখানে কি পেয়ে গেলাম, E0 কমন, কী হয়ে গেল, T1 K1 প্লাস T2 K2 হলো। এটা কি পেলাম আমি, বি। তাহলে এটা পেয়ে গেলে তোমার হয়েই যাচ্ছে, আর আমায় করে দিতে হবে কি, তাও করিয়েই দিই। সি ইকুয়াল টু, ঠিক আছে, E0, এই E0টাকে তুলে দিচ্ছি, E0 মানে এই ভ্যালুটা লিখে দিচ্ছি, সিগমা বাই এপসাইলন নট, ব্যাস। কিউ মানে এখানে আছে সিগমা এ, আর এখানে আছে সিগমা এপসাইলন নট, উপরে উঠে গেল, নিচে শুধু পড়ে থাকলো কে, K1 T1 প্লাস T2 T1 বাই K1 T2 প্লাস K2, ব্যাস, আর কিচ্ছু নেই। ফটাফট মুছে দিলাম, নিজেরা না দেখে করবে। তাহলে এ এপসাইলন নট কত বেরোলো, T1 K1 প্লাস T2 K2। যদি এখানে n নাম্বার সব মানে K1 K2 K3 K1 K2 K3 K4 K5 n সংখ্যক টাইপের আমি যদি ডাইইলেকট্রিক প্লেস করে দিতাম, তাহলে কী হতো, সব এই জায়গাগুলো ডট 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 হয়ে Tn Kn এরকম থাকে, ব্যাস, আর কিচ্ছু বলার নেই, ঠিক আছে, বোঝা গেল। মানে এই জায়গাটা এইগুলো যতগুলো বলে দিয়েছি সব বক্স করে করে দেওয়া আছে, তোমরা নিজেরাও জানো কোনটা ভালো করে আরও কেয়ারফুলি নিজেদের সময় নিয়ে করতে হবে সেটাই, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি ভিডিও শেষ। লাস্ট একটা কথা বলছি, যদি ভাবো যে ক্যাপাসিটারের মধ্যে সি বের করতে, সি এর এক্সপ্রেশন কী লিখেছি, কে, কোথায় লিখলাম এক্সপ্রেশনটা, এই তো এখানে, এটা আজকের দিনের তো এটাই ভাইটাল টপিক, কে এ এপসাইলন নট বাই ডি। এখন যদি ভাবো যে ভেতরে আমি কন্ডাক্টর রিপ্লেস করে দিই, কারণ কন্ডাক্টরের কে কত, ইনফাইনাইট, তাহলে ক্যাপাসিটেন্স কত হয়ে যাবে, ইনফাইনাইট, তাহলে ভালোই তো, আমার কাজের কাজ হয়ে গেল, তাহলে আমার ক্যাপাসিটেন্স অসীম ক্যাপাসিটেন্স হয়ে গেল, আমার যা ইচ্ছা তাই দাঁড়া। তো এটা করে বেসিক অসুবিধাটা কি, প্রথমে যদি আমি ভাবি, যদি একটা ক্যাপাসিটারকেই ভেতরে প্লেস করে দেব, প্লেটের মধ্যে আমি একটা পরিবাহী প্লেস করে দেবো পুরো জায়গাটা জুড়ে, এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে অবস্থান, পুরো জায়গাটা না জুড়ে যদি অল্প জায়গায় করতাম তাহলে আর লাভের লাভ পেতাম, অনেক লাভের লাভ পেতাম, কারণ জায়গাটা আসতে পারতে ব্যবধানটা আরও স্বল্প হয়ে যেত, কারণ মাঝখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতো না, তো খুব ভালো হতো, মানে খুব সুবিধাই হতো আমার। কিন্তু আমি তো হচ্ছে পুরো জায়গাটা জুড়ে, মানে এই যে মাঝের ব্যবধান ছিল, এই ব্যবধান জুড়ে পুরো ব্যবধান জুড়ে আমি একদম একটা কন্ডাক্টর পরিবাহীকে যদি প্লেস করে দিতাম, ঢুকিয়ে দিতাম, তাহলে কি ঘটনা ঘটতো, যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স ইনফাইনাইট হয়ে যেত, কিন্তু এটাতে লাভের লাভ কিচ্ছু হবে না। ক্যাপাসিটেন্স ইনফাইনাইট কথার অর্থ হচ্ছে এখানে যা আধান দেব এই উপরের পৃষ্ঠে এ ততটাই আধান বেরিয়ে যাবে, মানে একে উপরে যতটা আধান দেব ততটাই বেরিয়ে যাবে। তার জন্য কি ঘটনাটা ঘটবে, এই আধান স্টোরি করতে পারবে না। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ধরো একটা ক্যাপাসিটারে এটা পজিটিভ এন্ড আছে, এটা হচ্ছে নেগেটিভ এন্ডটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে, যে ঘটনাটা ঘটবে এটা তো ইনফাইনাইট ক্যাপাসিটেন্স তৈরি হয়, এটার মাধ্যমেই বোঝো যে এটা যদি পজিটিভলি চার্জ হতো আর এটা যদি গ্রাউন্ড করে দিতাম তাহলে কি ঘটনাটা ঘটবে। দেখো এখানে কোনো একটা আধান যদি দিই, এই আধানটা কী হয়ে যাবে, মাঝে কি প্লেস করা আছে, আমার মাঝে তো কন্ডাক্টর প্লেস করা যাবে, সঙ্গে সঙ্গে আধানটা শুট করে হচ্ছে নিচে চলে আসবে। আর আমাদের ভূমির ধারকত্ব কত, অসীম ধারকত্ব, মানে আমাদের পৃথিবীর ধারকত্ব অসীম, তার মানে এখানে যাই আধান দেবো ফুটুস করে এইদিকে চলে আসবে, যাই আধান দেবো টুক করে নিচে চলে আসবে, যাই আধান দেবো, মানে কোনো আধানটাই এখানে আর থাকবে না। যে এবার দেখো যে এখানে যাই আধান দিব এখানে তাই চলে আসবে, তাহলে আমি যদি গ্রাউন্ডের পোটেনশিয়াল যদি 0 ধরি, এখানে যাই দিব, তাহলে কারেন্ট সঙ্গে সঙ্গে
কারেন্ট চার্জটাকে পাস করে দেবে। তার মানে এটার বিভব যদি V1 হয় আর এই প্লেটের বিভব যদি V2 হয়, তাহলে অলওয়েজ V1 ইকুয়াল টু V2 হয়ে যাবে। তাহলে V1 ইকুয়াল টু V2 হলে আমরা কী করেছিলাম, বিভব পার্থক্য V ইকুয়াল টু কি V1 মাইনাস V2, তাহলে এটা ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তাহলে এটা দুটোর আমি বিভব পার্থক্য যদি 0 পাই, তাহলে C ইকুয়াল টু কী পেয়ে গেলাম, যে Q বাই V, তার মানে কি Q বাই 0, তার মানে C ইকুয়াল টু কী পেলাম, ইনফাইনাইট। ইনফাইনাইট ক্যাপাসিটেন্স এটাকেই বলে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনফাইনাইট ক্যাপাসিটেন্সের ব্যাখ্যা। যে ইনফাইনাইট ক্যাপাসিটেন্স মানে এমন না যে ক্যাপাসিটি প্রচুর বেড়েছে, কারণ এই তো চার্জ অবশ্যই ক্যাপাসিটি হিউজ হয়ে গেছে। ক্যাপাসিটি মানে কি অনেক আদান দিতে পারি। এখানে 1 কুলম দিচ্ছিলাম, 1 কুলম নিয়ে নিচ্ছে, 2 কুলম দিচ্ছি, 2 কুলম নিয়ে নিচ্ছে, 3 কুলম দিয়ে 3 কুলম নিয়ে নিচ্ছে, কারণ এই তো নিয়ে জাস্ট মাটিতে পাস করে দিচ্ছে, মানে ভূমিতে পাস করে দিচ্ছে, ও তো নিজে ধরে রাখতে পারছে না, ক্যাপাসিটেন্স বাড়ছে। বাট উপরের যে আমার এই টার্মটা কিউ, আমার চার্জ যদি ধরে না রাখতে পারি, তাহলে আমি কীভাবে কাজ করাবো? তাহলে আমার কোনো নেই, মানে আমার সেই ডিভাইসটাই যে তৈরি করতে হলাম তা সেটা কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জন্য যদি আমি কোনো কোশ্চেন করা হয় যে এটা ক্যাপাসিটারের দুটো প্লেটের মাঝে যদি একদম কন্ডাক্টিং পরিবাহী পুরো স্ল্যাব ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু এই ইনফাইনাইট ক্যাপাসিটেন্সের ঘটনাটা ঘটবে পুরো জায়গা জুড়ে। কিন্তু আবার বলছি, দুটো প্যারালাল প্লেটের পুরো জায়গা জুড়ে করেছি। এখন যদি দুটো প্যারালাল প্লেট এরকম থাকে আর মাঝখানে যদি এইটুকু জায়গা জুড়ে আমি একটা কন্ডাক্টর প্লেস করে দিই, কন্ডাক্টর, তাহলে অনেক ভালো কিছু হবে, মানে ক্যাপাসিটেন্স অনেক গুণে বাড়বে, সেটা আমাদের লাভের লাভ হবে। কিন্তু এটাতে কোনো লাভের লাভ হবে না। ক্যাপাসিটেন্স ইনফাইনাইট হয়ে গেছে, তার মানে খুব মজার ব্যাপার না, যেহেতু চার্জ কোনো স্টোরি করতে পারছে। ঠিক আছে, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্সটা কীভাবে ডাইইলেকট্রিকের প্রেজেন্সে চেঞ্জ হচ্ছে, এটা ফটাফট দুটো কিন্তু একসাথে দুটো ভিডিও পরপর দেখে কিন্তু ফিনিশ করে দেবে, যাতে এই ক্যাপাসিটারের এই রিলেটেড কোনো প্রবলেম না থাকে। ওকে, তাহলে পড়াশোনা সুন্দরভাবে করো। আবার নেক্সট আমি আসবো আরেক ধরনের ক্যাপাসিটার নিয়ে।